সাধন সোহা সাইকেল নিয়ে যাওয়ার পর রিয়া সোহাদের ঘরে যায়। সোহার টেবিলের উপর তার একটি বই নিয়ে চলে আসতে গিয়েও একটি ডায়েরি দেখে রিয়া থেমে যায়। ডায়েরি মেলে ভেতরে কিছু দেখে রিয়ার চোখ জোড়া চকচক করে ওঠে। ডায়েরি হাতে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাটির তৈরি বড় বড় সিঁড়ি উঠে দোতলার নিজ ঘরে আসে। এরপর দরজা ভিড়িয়ে বিছানার এক কোনায় গিয়ে বসে। সাধনের পুড়িয়ে দেওয়া ডায়েরিতে যেটুকু লেখা ছিল, এই ডায়েরিতে এরপর থেকে লেখা আছে। রিয়া ডায়েরি টেবিলে পড়তে শুরু করে। সেই রাত। নিয়াজ গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কলে বলা কথা বলে কারো সাথে। হঠাৎ এমন ধস্তাধস্তির আওয়াজ কানে ভেসে আসে। জায়গাটি বেশ নির্জন। ইম্পর্টেন্ট কথা বলছিল কলে, কিন্তু এমন গা ছমছম পরিবেশ সামান্য শব্দটুকুও যেন জোর শব্দ তুলে কানে বাজছে। নিয়াজ কলের ওপারের ব্যক্তিকে ওয়েট করতে বলে কল কেটে দেয়। এরপর যেদিক থেকে আওয়াজ আসছে, নিয়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাক করে একটু একটু করে এগিয়ে যায়। রাস্তার ধারে অন্ধকারের মাঝে বেশ বড়সড় কিছু নড়ছে মনে হলো। নিয়াজ আরেকটু এগোলো। তার ফোনের আলো সামনের দিকে স্থির। নিয়াজ স্পষ্ট দেখল একটি মেয়ের দুটি পা, যা রীতিমতো যুদ্ধ করছে। নিয়াজ শুকনো ঢোক গিলল। অপরদিকে দৃষ্টি দিলে দেখল বিশালদেহী কোনো পুরুষ। ব্যাপারটি বুঝতে তার 2 সেকেন্ডও সময় লাগলো না। নিয়াজ 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। ফোন পকেটে রেখে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার ওপর থেকে লোকটিকে টেনে হিঁচড়ে তুলে পায়ের গায়ের জোরে নাক বরাবর দুটি ঘুষি মারে। লোকটি বুঝতে না পারায় দুটি ঘুষি খেয়ে ছিটকে পড়ে যায়। সন্ধ্যা বোধ হয় এখনো গলা ফাটিয়ে কাঁদছে, যে কান্নার আওয়াজ নেই, মাটিতে শরীর ছেড়ে দেয়া। যখন বুঝলো তার উপরটা হালকা, সন্ধ্যার টানে পানি আসে। পেট থেকে অনেকটা নিচে নামানো পায়জামা দুহাতে টেনে উপর দিকে তোলে। শরীর নিস্তেজ হয়ে আসছে। সন্ধ্যা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়। যখন নিয়াজ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার দিকে তাক করে, চোখে মুখে অজস্র বিস্ময় ভর করে নিয়াজের। সাথে সাথে লাইট সরিয়ে নিচে নিয়ে চোখ নামিয়ে নেয় সে। সন্ধ্যার জামার প্রায় অর্ধেকের বেশির জায়গায় ছেঁড়া, পেটের কাছে দুহাতের কাছে অসংখ্য জায়গায় ছেঁড়া। সন্ধ্যা দুর্বল শরীর নিয়ে অন্ধকারের মাঝে আশেপাশে ঘুরে ঘুরে ওড়নাটা খুঁজলো। না পেয়ে হাত দিয়েই ছেঁড়া জামা দুহাতে টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে। নিয়াজ মৃদু সুরে বলে, আমি হেল্প করছি। সন্ধ্যার কানে কথাটি যেতেই সন্ধ্যা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। পুরো শরীরে মৃদু কম্পন মেয়েটার। সন্ধ্যা আর দাঁড়ায় না এখানে। তার সৌম্য ভাইয়া ছাড়া আর কাউকে বিশ্বাস করে না সে। অতঃপর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সামনের দিকে দৌড় দেয় সন্ধ্যা।
কথাটা বলে নিয়াজ দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যা সৌম্যর পাশে বসলো। একটু দূরে কিছু বাজার চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুচকা সহ আরো কিছু খাবার। সন্ধ্যার মনে পড়ল সৌম্য তাকে শেষবার গালে হাত দিয়ে বলেছিল সে তার জন্য ফুচকা আনতে যাচ্ছে, শহরের ফুচকা খাওয়াবে তাকে। সন্ধ্যাও অপেক্ষা করছিল, কিন্তু তার ভাই আর ফিরতে পারেনি। তার ভাইকে কারা যেন মেরে দিয়েছে। সন্ধ্যার চোখের বাঁধ থামে না। বুক ভাঙা কান্নায় মেতে সৌম্য নিশ্চুপ ঘুমিয়ে থাকা মুখখানার দিকে তাকিয়ে থাকে। সৌম্যর গালে হাত দিয়ে মনে মনে আওড়ায়, আমাকে রেখে যেও না সৌম্য ভাইয়া। নিয়াজের ডাকে সন্ধ্যা দ্রুত পিছু ফিরে তাকায়। নিয়াজ গাড়ি থেকে নেমে এসে সন্ধ্যাকে গাড়ির পেছনে শুইয়ে দেয়। সন্ধ্যা সৌম্যর মাথার কাছে বসলে নিয়াজ গাড়ি স্টার্ট দেয়। কল করে কাউকে ইমার্জেন্সি অপারেশনের সব ব্যবস্থা করতে বলে। প্রায় 10 মিনিট দ্রুত গাড়ি চালিয়ে এক হসপিটালে এসে পৌঁছায় নিয়াজ। এরপর সম্মুখ নিয়ে একটি স্ট্রেচারে শুয়ে কেবিনে নিয়ে যেতে বলে নার্সদের। নিয়াজের কথা অনুযায়ী নার্সরা সম্মুখে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সন্ধ্যা কান্নামাখা চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল। নিয়াজ সন্ধ্যার দিকে তাকালো। মেয়েটির অবস্থা বিধ্বস্তের চেয়েও বিধ্বস্ত। ঠোঁটের কোণায় অসংখ্য কাটা, মুখের জায়গায় জায়গায় কেটে গিয়েছে। তাছাড়াও জামার হাতের ছেঁড়া অংশগুলোর ভেতর থেকে উঁকি দিচ্ছে সন্ধ্যার জখমগুলো। গলায় অসংখ্য আঁচড়ের দাগ। নিয়াজ ঢোক গিলল। নিচের দিকে দৃষ্টি যাওয়ার আগেই নিয়াজ দৃষ্টি সরিয়ে ফেলে। যদিও সন্ধ্যার জামার সামনে ওড়নার মতো কি যেন, পুরোপুরি ওড়নার কাজ না হলেও মোটামুটি চলে, তবে দেখতে খারাপ লাগছে জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ায়। নিয়াজ গলা ছেড়ে বলে, চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে, আপনি আমার সাথে আসুন। সন্ধ্যা প্রশ্নোত্তর চোখে তাকায় নিয়াজের দিকে। নিয়াজ তাড়া দিয়ে বলে, আসুন, ওনার অপারেশন করাতে হবে, আপনি দ্রুত না আসলে লেট হবে আমার। সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চোখ দেখে একজন নার্সকে ডেকে বলে, ওনাকে আমার রুমে নিয়ে আসুন ফার্স্ট। নার্সটি এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সটিকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি ওনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটি মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটি শার্টের মধ্যে থেকে একটি কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল তার এই লোকটি কি করলো? সন্ধ্যা বুঝতে পারল লোকটি ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টরের পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটি দেখে ভাবলো এটি পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশের চেয়ারে বসে বলে, তুমি স্যারের কে হও, আর তোমার কি হয়েছে? সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল, সে কি জবাব দেবে? তখনই দরজায় ঠেলে একজন মহিলা ডক্টর, নাম যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজ আসতে বলল। একটি মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, সাথে মেয়েটিকে জিজ্ঞাসা করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না কেমন। সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন তুলোসহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোয় দিয়ে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের
শার্টটি সন্ধ্যাকে পড়তে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটি পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তির নিঃশ্বাস নিল। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিচ্ছু ভালো লাগে না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পর পর ঝাপসা চোখ বুজছে। ডক্টর সাবিনা ডাক্তার। সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু হেসে বলে, ছেলেটি কি তোমার ভাই? সন্ধ্যা মাথা ওপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। ওদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করছে। তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমল, তবে পুরোপুরি নয়। তার সৌম্য ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে, ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়ালে না থাকলেও এখন ভীষণ জ্বলছে দেহ। জ্বলনির চেয়ে বেশি জ্বলনি তার মনে। লোকটি তার কত জায়গায় ছুঁয়েছে, ভাবতেই দম বন্ধ লাগলো সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনি চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়, এসব ভুলে যাও, কিচ্ছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা এক দমবন্ধকর অনুভূতি নিয়ে মাথা নিচু করে রইল। একটু পর পর নোনা জল গড়িয়ে পড়ছে তার দুহাতের উপর। সম্মুখ ক্ষত খুব বেশি গভীর না হওয়ায় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয় না। এক সময় ঘন্টার সময় 1 ঘন্টার মতো লাগে। চাকর পথটুকুর সৃষ্টিক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। কাজগুলো শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখল সন্ধ্যা, সাবিনা দুজন চুপচাপ বসে আছে। সাবিনা নিজেকে দেখে জিজ্ঞেস করে, অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু সুরে বলে, সাকসেসফুলি হয়েছে। 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে।
মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে, তুই কি মেয়েটিকে আগে থেকে চিনিস? নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকেই প্রথম দেখলাম। কথাটি বলে জামার পকেটে সাবিনার হাতে দিয়ে বলে, এটা তুই রাখ। এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল। রিকশা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এজন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো গুলো ভেবে সৌম্যর গলায় কাঁটা বেঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যা মলিন চোখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সন্ধ্যা সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি। আমায় তুই ক্ষমা করে দিস তুই। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখলো। নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করল না। সন্ধ্যাকে চৌকির ওপরে বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোঁপা করে দেয়। সন্ধ্যা দুহাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনো এত বড় চুলের খোঁপা করে না। সৌম্য সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরকা রেখে সন্ধ্যাকে বোরকা পরতে বলে নিজের গায়ে একটি শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়। আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল। তা আর কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যার তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদ সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না। এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি কেমন। সন্ধ্যা ভাইয়ের কথা শুনলো। এরপর বোরকা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা আকাশ পানে তাকায়। আকাশের কথা মনে পড়লো খুব। সে তো আর এখানে আসবে না। আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরো আগে তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যার ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন ধরে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারী শাস্তি না দিয়ে কাপুরুষের মতো ভাবছে। কিন্তু পরক্ষণেই সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বেড়াজালে আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বীরপুরুষের পরিচয় বহন করে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।